দেখছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই তা না 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 চলছে আজও চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল। প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম শখ থাকে। আমার শখ কি জানেন? আমার শখ হচ্ছে বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখা, যেমন ব্র্যাড পিট, আমির খান, আলিয়া ভাট, কঙ্গনা রানাওয়াত, শাবানা ম্যাডাম, ইনাদের চেয়েও বড় বড় অভিনেতা অভিনেত্রীর দেখা আমি পেয়েছি। জি, এবং তারা হলো আমার মায়ের সামনে বসে থাকা আমার বন্ধু এবং বান্ধবীরা। যা কিছু বলে আমার সবচেয়ে চঞ্চল অস্থির বন্ধুটা জি জি খালাম্মা, এবং আমার মা যখন তাদের জন্য কোনো খাবার বা কোনো কিছু নিয়ে আসে বলে লাগবে না খালাম্মা, অথচ এরাই কেড়ে ছিঁড়ে আমার কাছ থেকে বাইরে খায়। অথচ কি দুর্দান্ত অভিনয়! আমার সেই এক্সের কথা বাদই দিলাম যে আমাকে বলেছিল তোমাকে না পেলে আমি বিষ খাবো, অথচ কয়েকদিন আগে তার সঙ্গে দেখা, তার 2 বাচ্চা এবং হাজবেন্ড নিয়ে রেস্টুরেন্টে স্যুপ খাচ্ছে। হ্যাঁ, বলছিলাম শখের কথা। কত রকম শখ থাকে। আমার এক বন্ধু দেশের বাইরে থাকে, আমেরিকায় থাকে। তার শখ কি জানেন? সে জানালো তার সবচেয়ে বড় শখ আব্রাহাম লিঙ্কনের ছবি সংগ্রহ করা। আমি শুনে অবাক, তবে সে আমাকে ক্লিয়ার করে বলল আব্রাহাম লিঙ্কনের ছবি সে সংগ্রহ করে, তবে সেই ছবি হতে হবে $100 উপর। এবার একটু নিজের আরও কিছু শখের কথা বলি। এই যে আমরা কি করি, এই যে কমেডি করছি, এটা আমার রুটি রুজি। এরপর আমি চেষ্টা করলাম যে এটা বাদ দিয়ে আমি একটু গান করার চেষ্টা করি। সেদিকে আমার ক্যারিয়ার যখন দাঁড়ালো না, আমি বললাম যে আসলে শখের বশে গান করার চেষ্টা করি, ওটা আসলে আমার আসল রুটি রুজি না, আমার তো কমেডি। অভিনয় করার চেষ্টা করলাম, সেখানে আমি ধরা খেলাম। তারপর বললাম শখের বশে 2-1টা অভিনয় করেছি, ঠিক জায়গায় জায়গায় ঘুরে আবার ঠিক জায়গা মতো চলে এসেছি। প্রিয় দর্শক, আজকে শখ নিয়ে অনেক কথা হবে, কার সঙ্গে সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আনিকা কবির শখ। প্লিজ ওয়েলকাম, আসুন। কেমন আছেন আপনি? প্লিজ এই আসনটি আপনার জন্য। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, শুরুতে আমার একটা বিষয় জানার, আপনার ওয়েট মোটামুটি কেমন? মাইন্ড করবেন না, এটা আমার খুব জানার ইচ্ছা। আমার ওয়েট, হ্যাঁ ওয়েট, হ্যাঁ ওয়েট তো আসলে বলতে হয় না। কেন বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমার একটু মানে মূল্য নির্ধারণের জন্য। কারণ আমার নামের সাথে সবসময় একটা লাইন আসে, শখের তোলা 80 টাকা। শখের তোলা 80 টাকা, তাহলে তো অনেক মূল্যবান। আপনার প্রিয় শখ কি? আমি তো নিজেই একটা শখ। হ্যাঁ সে তো শখ, কিন্তু আপনার শখ কি? আমার অনেক শখ। আমার যেমন ট্রাভেলিং খুব পছন্দ। আচ্ছা। আমার দেশের বাইরে বিভিন্ন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমি ভীষণ ফুডি। আমার নতুন নতুন বিভিন্ন নিউ টেস্টের খাবার খেতে পছন্দ। মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া খুব পছন্দ। আচ্ছা, যেমন এই যে আপনি বললেন আপনি খুব ফুডি, আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনি দিনে কয় কাপ কফি খান? কফি আমার খুব পছন্দের। আমিও কফি লাভার। আচ্ছা, তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কয় কাপ কফি খান? এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমার বন্ধুরা কয় কাপ খাওয়াচ্ছে তার উপর। এই যে আপনি ট্রাভেল করেন, আপনি ঘুরে বেড়ান, সব তো ভালো লাগে, সব নিজের টাকায়? ফ্যামিলি নিয়ে যখন ট্রাভেল করি ডেফিনেটলি আমার নিজের টাকায়। আপনার সুখের মূলে আসলে কি রয়েছে? আমার মেয়ে, আমার মা, আমার কাজ, আমার দর্শকের ভালোবাসা, এই তো। টক মিষ্টি ঝাল আমাদের অনুষ্ঠান। আপনার লাইফ কখন টক, কখন মিষ্টি, কখন ঝাল? প্রফেশনাল লাইফের কথা বলি তাহলে তো টক মিষ্টি ঝাল লেগেই থাকে কোনো না কোনো ভাবে। আর পার্সোনালি এখন ছোটবেলায় যেমন বকা খেতাম না, কিন্তু এখন অনেক বকা খাই, কারণ আমার মেয়ের জন্য। আমার মা আমাকে সারাক্ষণ বকা দিতে থাকে যে তুমি ওকে কেন বকা দিচ্ছ, তুমি ওকে কেন এটা ঠিক মতো করনি। ওটা কিছুই না, সবই ঠিকঠাক মতো করছি, বাট হয় না যে মাদের চোখে আসলে একটুখানি কোনো না কোনো খুঁত থেকেই যায়। সো আগে যতটুকু ভালোবাসা আমার জন্য ছিল, এখন তার থেকে বেশি আমার মেয়ের প্রতি চলে গেছে। দ্যাটস ওয়াই আমি কখনো না কখনো এরকম বকা খেতেই থাকি। সো এটাই আমার লাইফের টক মিষ্টি ঝাল। কেউ যখন মঞ্চে ডান্স করে, আমি তো উপস্থাপনায় থাকি, তার দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়ে থাকি। কেন? কারণ হচ্ছে নাচের সময় অনেকগুলো মুদ্রা আছে, তার মধ্যে একটা স্টেপ ঘোরা। হ্যাঁ, আমার একটা শখ মিটে যায়, কারণ আমি দেখি যে আমার পেছনে একটা মেয়ে ঘুরছে। আপনার পেছনে কত ছেলে ঘুরেছে? আমি তো সেটা জানি না, সেটা ডেফিনেটলি আমার জানার কথা না। স্কুল লাইফে আমি যতটুকু জানি, স্কুলে থাকা অবস্থায় একটা খুবই
ডেয়ারিং একটা ছেলে ছিল যে আসলে হাত কেটে, এটা আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে, হাত কেটে আমার নাম লিখে, তখন আমি কোন ক্লাসে, ক্লাস 4 এ পড়ি, আমার স্কুলের বাইরে গেটে যদি তাই হয় আমি ছেলেদের মাইন্ড রিড করতে পারি। সে যদি আপনার নাম লিখে থাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আনিকা কবির এই দুটা লেখেনি, শুধু শখ লিখেছে। না, শুধু আনিকা লিখেছিল। আমি হলে শখ লিখতাম, কারণ এটা লিখতেই সবচেয়ে কম পেইন পেতে হতো, 2 অক্ষরে। 2 অক্ষরের, হ্যাঁ, কিন্তু ইংলিশে লিখেছিল ওই। আচ্ছা, আপনি কারোর জন্য সবচেয়ে বেশি কি স্যাক্রিফাইস করেছেন? টাইমটা স্যাক্রিফাইস করেছি আমি, এফোর্ট দিই অনেক যে কোনো কিছুতে। এক নতুন বউ তার হাজবেন্ডকে বলছে যে তুমি তো বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পর আমি পায়ের উপর পা তুলে খেতে পারবো, কিন্তু তোমার মা তো আমাকে দিয়ে রান্না করায়। হাজবেন্ড বলল হ্যাঁ, রান্না না করলে পায়ের উপর পা তুলে কি খাবে বসে, কিভাবে খাবে বসে? হ্যাঁ, সেটা আসলে বউরা না, সেটা আসলে ওভারঅল সবাই। হ্যাঁ, এরকম অনেক হয় যে নায়িকা হিসেবে আপনি সিলেক্টেড, হয়তো শুটিং আগে চেঞ্জ, বা আপনার সাথে যে নায়ক থাকার কথা সে চেঞ্জ, এরকম কোনো প্রতিশ্রুতি আপনার লাইফকে চেঞ্জ করে দিয়েছে? লাইফকে চেঞ্জ করেনি, বাট এই জিনিসটা আসলে রেগুলার হয় কোনো না কোনো ক্ষেত্রে। নায়িকা চেঞ্জ না, যেটা হয় কি কাজের ক্ষেত্রে আমি বলবো যে কোরবানি ঈদের জন্য একটা টেলিফিল্ম করার কথা ছিল, ওই টেলিফিল্মের একদম ডেট লক করা 24-25 তারিখ, ওটা আসলে ক্যান্সেল হয়ে গিয়েছে। ক্যান্সেল হওয়ার কারণ আমাদের সামওয়ান, কোনো একজন পার্সনকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, সো এটার জন্য আর কি চেঞ্জ করতে হয়েছে। পুরুষদের ক্ষেত্রে একটা সাজেশন দেওয়া আছে যে কোনো যদি জটিল সিদ্ধান্ত নিতে হয় লাইফে, তুমি এটা বিবেক দিয়ে একটু চিন্তা করো, তোমার মনকে জিজ্ঞেস করো কি করা উচিত, তারপর তোমার ব্রেনের সহযোগিতা নাও যে তোমার ব্রেন কোনটা সাজেস্ট করছে, কিন্তু তুমি সেটাই করবে যেটা তোমার বউ বলে। এত কিছু ভাবতে বলেছে, কিন্তু বলছে যে সুখে থাকার জন্য বউ যেটা বলে সেটা করো। আপনার ক্ষেত্রে, আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কে ভূমিকা রাখে? আসলে আমি ওপিনিয়ন নেই আমার ফ্যামিলি মেম্বারসের, হ্যাঁ, বাট এন্ড অফ দ্য ডেতে ডিসিশনটা আমি নিজেই নিই। মনে হয় যে আচ্ছা ঠিক আছে, ডিসিশন নেওয়ার পরে যদি আমি কোনো কিছুতে সাকসেস না হই, তাহলে অ্যাটলিস্ট আমি তো, আমার মধ্যে তো রিগ্রেটটা কাজ করবে না যে তোমাদের জন্য আমার এটা হয়ে গেল, তখন আমি বলবো হ্যাঁ এটা আমার ডিসিশন ছিল। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে আপনি চাঁদের মতো সুন্দর, আপনি প্রিন্সেস বা এরকম, এগুলো কি মনে হয় যে হ্যাঁ ট্রু? না, চাঁদের মতো সুন্দর বললে এইগুলো তো আসলে এগুলো তো ট্রু না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই যার যার জায়গা থেকে সুন্দর, হ্যাঁ, বাট আমি সুন্দর, দ্যাটস আই নো। ওকে, এক মার্কেটিং এর ছাত্র তার এক বান্ধবীকে হঠাৎ জড়িয়ে ধরল, তো ছাত্রী তো অবাক, এটা কি করছো? বুঝছে, এটাকে বলে ডিরেক্ট মার্কেটিং, সরাসরি। তো এবার ছাত্রী তার গালে ঠাটিয়ে চর মেরে বললো, আর এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। হ্যাঁ। ওকে, আপনি আপনার ক্যারিয়ার গড়বার জন্য আপনি এরকম কত ডিরেক্ট মার্কেটিং করেছেন? মানে এই ডিরেক্ট না, মানে মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি প্রসেসটা অবলম্বন করেছেন? কাস্টমার ফিডব্যাক কেমন পেয়েছেন? টু বি ভেরি অনেস্ট, কাস্টমার ফিডব্যাক সবসময় ভালো। আমাদের তো একটু বুঝে শুনেই মার্কেটিংটা করতে হয়, কারণ মার্কেটিং করতে গিয়ে যদি কোনো ধরনের একটু যাচাই বাছাই না করে আমরা যাই, দেখা যাবে আমরাই আসলে এরকম চর বা 2-1টা কথা এরকম শুনে ফেলতে পারি। সো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল, ভালো ছিল। ওকে, আপনার ক্ষেত্রে আপনার ভক্তদের সবচেয়ে বড় রিঅ্যাকশন কি ছিল? আমি লাস্ট খুলনায় গিয়েছিলাম আমার কোনো একটা শ্যুটের জন্য, সো তখন আমি অনেক সারপ্রাইজ ছিলাম, কারণ আমার একজন ভক্ত, উনি যখন শুনেছে যে আমি খুলনায় আসছি শুটিংয়ের জন্য, উনি 3 দিন একদম টানা, আমি যখন থেকে শ্যুটে ঢুকেছি তখন থেকে আমাদের প্যাক আপ হতে হতে লাইক রাত 10টা-11টা বেজে গিয়েছিল, সে একদম 3 দিন ওখানে ছিল স্ট্যান্ড বাই, জাস্ট আমার সাথে একটু দেখা করার জন্য। ছেলে ভক্ত না, মেয়ে ভক্ত। এটা কিভাবে সম্ভব? মেয়ে ভক্ত, হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি একটু মানে সারপ্রাইজ ছিলাম। অ্যান্ড আমি বলবো সে অনেক স্পেশাল। অ্যান্ড আমি যখন পরে শুনলাম, আমাকে জানানো হলো যে আপু আপনার একজন এরকম ডাইহার্ট ফ্যান আছে যে 3 দিন যাবত অ্যাকচুয়ালি ওয়েট করছে আপনার সাথে একটু দেখা করার জন্য। তখন আমি বললাম তাকে ভেতরে নিয়ে আসো। অ্যান্ড আমাদের মেকআপ রুমের ভেতরে যখন তাকে নিয়ে আসলো, তার হাতে একটা গোল্ডের ব্রেসলেট ছিল, সে লিটারেলি খুলে আমাকে সেটা পরিয়ে দিবে, অ্যান্ড সেটা আমার নিতেই হবে। সো এইরকম পাগলামি এর আগে আমি কখনো ফেস করিনি। এরকম ভক্ত যদি আমার যদিও আমি সেটা নেইনি, তার ভালোবাসাটাই আমার কাছে গুড এনাফ ছিল। ওকে, এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, চটপট উত্তর দিতে হবে, মানে জাস্ট র্যাপিড। আগে ছিল জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আর এখন বলে চাকরি হোক যেমন তেমন, স্যালারি হোক ভালো। আপনার ক্ষেত্রে কি প্রোগ্রাম হোক যেমন তেমন, প্রচার হোক ভালো, রেমুনারেশন হোক ভালো,
ফিডব্যাক খুব ভালো, এরকম কি কোনটা? তিনটাই লাগবে। তিনটাই লাগবে, হ্যাঁ। Okay. প্রোগ্রাম যেমন তেমন হওয়া যাবে না ডেফিনেটলি, কাজটা অবশ্যই ভালো হতে হবে। কাজ ভালো হলে ফিডব্যাক তো এমনিতেই ভালো আসবে, বাট হ্যাঁ রেমুনারেশন এন্ড পাবলিসিটিটা ভালো হতে হবে মাস্ট। কিছু প্রতিভা আছে সূর্য দেখে বলে দিতে পারে যে কয়টা বাজে। এমনও প্রতিভা আছে? হ্যাঁ। ও ওয়াও। আপনি সূর্য না দেখে কিভাবে বলে দিতে পারবেন যে কয়টা বাজে? সূর্য দেখার দরকার হবে না। সূর্য দেখা দরকার নেই তো, আমি তো টাইম দেখেই বলে দিতে পারি, মানে ঘড়ি দেখে, মোবাইল দেখে। অনেকে অনেক পেঁচিয়ে ভাবে যে কিভাবে সম্ভব। ওকে, হ্যাঁ। বাড়িওয়ালাকে একজন বললো যে আমি এ মাসের ভাড়া দিতে পারবো না। তো বাড়িওয়ালা বললো আপনি গত মাসে বলেছেন যে এ মাসে দিতে পারবো না, সামনের মাসে। এরকম ভাবে আপনি কয়েকবার করে বলছেন। আসলে অ্যাকচুয়ালি এতে কি বোঝা যায়? সে আসলে তার স্বভাবে এরকম, নাকি সে অভাবে আছে, নাকি সে অ্যাকচুয়ালি এক কথার মানুষ? এক কথার মানুষ তো সে অবশ্যই না। আচ্ছা, ওকে। আর অভাবে আছে এটা প্রথমবার বললে হয়তো আমি বুঝবো হ্যাঁ অভাবে আছে, বাট সেটা যদি 2-3 বার হয়েছে তাহলে তার স্বভাবে গুড, একবারে সঠিক জায়গায় আছেন। ঠিকঠাক বলেছেন। আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি পছন্দ করেন আপনি? একদমই না। পছন্দ না, আমি পছন্দ করি, বাট আমি আসলে মিষ্টিটা খেতে চাই না। আপনার সামনে পরিবেশন করব স্পেশাল মিষ্টি, জানি আপনি কি ফিডব্যাক দিবেন, পছন্দ কিনা। প্রিয় দর্শক, আপনাদেরকে মিষ্টি খাওয়াবো ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি জনপ্রিয় অভিনেত্রী মডেল আনিকা কবির শখ। মিষ্টি খাওয়াবো আপনাকে। মিষ্টি নিয়ে আসবে মাহমুদুল হাসান রেজা। প্লিজ ওয়েলকাম রেজা। হ্যালো। প্লিজ বসো। রনি ভাই, হ্যাঁ ভাই। একটা চিমটি দেন। কেন? কেন? বিশ্বাস হচ্ছে না, এটা কি শখ আপু? হ্যাঁ হ্যাঁ জি। শিট কেন 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 কি হলো? ভাই, আমার স্কুল লাইফে একটা আসে, আমার বিশ্বাস করতে ও পারতেছি আচ্ছা। ওকে। ভাই, এখানে লাইট কি কিছু কমানো যায়? কেন? লজ্জা লাগতেছে। কি? আপনি ক্যাপ দিয়ে একটু হাই না করতে মানে পারেন, এরকম কোনো একজন সমস্যা নেই। সুন্দরী যেখানে থাকবে, এখানে তো এমনি আলোকিত হয়ে থাকবে, লাইটের তো দরকার নেই। ওকে। ভাই, আজকে আমি অনেক কিছু ঘোলায় ফেলতে পারি, ভুলে যেতে পারি, একটু দেখেন। আর যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করি, এখানে একটু শক দিয়েন। ও শক মানে ইলেকট্রিক শক নাকি শক দেব? কি দিবেন আই ডোন্ট নো, আমাকে বাঁচায়েন আর কি। আচ্ছা, ওকে। সো বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, যার যেখানে শখ হচ্ছে সেই একটা রাজনৈতিক দল খুলতেছে। হ্যাঁ। সো আমরা যারা আপনার ফ্যান আছে, আমরা একটা রাজনৈতিক দল খুলি। কি সেটা? নাম দিব শক পার্টি। শক পার্টি। শক পার্টি। টক শোতে গিয়ে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, রাজনীতিতে কেন আসলা, এই শখের বসে আসছি। আচ্ছা। সো আপু, আপনার Not বাসা তো bad. পুরান ঢাকায়। জি। গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া না গ্র্যান্ড এরিয়া? এটা ওই খুবই আছে। স্যাড একটা স্টোরি, যদিও গ্র্যান্ড এরিয়া, বাট কালের বিবর্তনে গ্যান্ডারিয়া। এটা গ্যান্ডারিয়া, গ্যান্ডারি চাষ হতো তাই গ্যান্ডারিয়া। এবং আমি আপনাকে বলি, আচ্ছা। আমার নাম আবুহেনা রনি। আমি আপনাদের এই গ্যান্ডারিয়া একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে একজন আমাকে বললো যে এবার মঞ্চে আসছে আবে হালায় রনি। So, এই এলাকার কথা আমি জীবনে ভুলতে পারবো না। তো পুরান ঢাকা শুনলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। আচ্ছা। আমার একটা গার্লফ্রেন্ড ছিল এখানে। আচ্ছা। ও, আচ্ছা, ওর বিয়ে হয়ে গেছে। very তো বিয়ে sad. হয়েছে, এটা যেটা কষ্ট পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি বিয়েটা আমার সাথে হয়েছে। ওকে। এটা আচ্ছা, ওকে। সো বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি আইসা আমার কাছে একটা জিনিস চাইছে, কি? বাবা আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলাম, খালি একটা রিকোয়েস্ট, ওরে দিয়া কাপল ব্লগ বানাইও না। এখন যে যারাই বিয়ে করে কাপল ব্লগ কাপল ব্লগ বানানো বানানো শুরু করে। আপু তো অনেক নাটক করেছেন, বাট সরি টু সে আপনার থেকেও ভালো নাটক করে আমার বাসায় একজন আছে। কি? আমার আপনার বউ বউ? হ্যাঁ। প্রত্যেকটা কথায় কথায় নাটক করে, যেটাই বলি সেন্সেন করে। তো আমি আমার শ্বশুরে বললাম ফোন দিয়ে যে বাবা আপনার মেয়ে তো আমার কথা শুনে না, মেয়েরে সামলাইতে এই অবস্থা, এবার চিন্তা করো ওর মারে আমি যুগের পর যুগ সামলাইতেছি। আগে কি হতো যে স্বামী স্ত্রী ঝগড়া হতো তা আবার ঠিক হয়ে যেত, বর্তমানে কিন্তু ঝগড়া হলে জিনিসটা অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। এর পিছনে কারণ কি? এখন যেটা হয় কি, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হলো, বউ রাগ করে পাশের রুমে ঘুমাতে যায়। আগে তো সবাই জয়েন্ট ফ্যামিলি থাকবে, আপু মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন। আমি একদমই। সো রাগ করে অন্য রুমে যাওয়ার সুযোগ নাই, তো একসাথেই ঘুমাতে হতো। তো ছেলেটা রাগ ভাঙানোর একটা সুযোগ পেত। হ্যাঁ, অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। ঝগড়া বিবাদ তো থাকবেই সংসারে, বাট সাধারণ মানুষের ফ্যামিলিতে যখন ঝগড়া হয়, বউ রাগ করে বাপের বাড়ি যায়, তখন ফোন দেয় কে? শ্বশুর শাশুড়িরা ফোন দেয় যে কি হয়েছে সমাধান করো। আর সেলিব্রিটিদের যখন ফ্যামিলিতে সমস্যা হয়, ফোন দেয় সাংবাদিকরা
যেটা শুনলাম এটা কি সত্যি? ট্রু। আর যদি কোনো কারণে ফোন না ধরে, অনলাইনে পোর্টালে নিউজ চলে আসবে নিচ থেকে যাই সংসারে ফাটল, এটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই হাজবেন্ড ওয়াইফের ঝগড়ায় বিপদে পড়ে যেই ফ্যামিলিতে বাচ্চা আছে, বউ তো রাগ করে পাশের রুমে গেছে, বাচ্চা কি করবে? মায়ের কাছে যাবে নাকি বাপের কাছে থাকবে? তো বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করে। আপুর তো মনে হয় বেবি আছে, অনেক কোশ্চেন করে। তো এক বাচ্চা ওর মাকে কোশ্চেন করছে যে আমি কিভাবে হইলাম। তোর বাপের গিয়েছিল, বাবার কাছে গেছে যে বাবা আমি কিভাবে হইলাম, এটা তো আমি জানি না, তোমার মারই জানার কথা, মার কাছে যাও। আবার গেছে মার কাছে, মা আমি কিভাবে হইলাম, বাবা তো বললো না। আচ্ছা শোনো, তোমাকে একটা পরী আইসা আমাদের কাছে দিয়ে গেছে। আব্বা পরীরেও ছাড়ে না। মুভিতে কাজ করেছেন, সবাই জানে। আমি মুভিতে কাজ করেছি, কিন্তু কেউ জানে না। কেন জানেন? এটা আসলে আমার ব্যাড লাক। আমি কিন্তু মুভিটা বাসায় হয় না 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 আমি যেই মুভির যেই সিনটা ছিলাম ওটা কিন্তু অনেক ফেমাস একটা সিন, যুদ্ধের সিন। 700-800 মানুষের লাশ পড়ে আছে, আমি এখানে একটা লাশ ছিলাম। ওহো, দুঃখের বিষয় হচ্ছে আমার গুলিটা পিছন থেকে লাগছে, আমি উল্টায় ছিলাম। আচ্ছা, ওকে দেখেই না। ওকে, কেমন লাগলো এই মিষ্টিগুলো? অনেক মজা, অনেক, ইটস ভেরি টেস্টি। রেজা ভাইকে থ্যাংক ইউ, যে আসলেই অনেক বেশি সুন্দর সুন্দর মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি জোকস ছিল। প্রিয় দর্শক, টক মিষ্টি ঝালের টকবক হলো, মিষ্টিও খেলাম, এরপর কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঝাল খাওয়াবো একজনকে, কাকে আগেই বলছি না, গেস্ট যেন পালিয়ে না যায়। প্রিয় দর্শক, দেখবার জন্য অপেক্ষা করুন, ফিরে আসি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। অনেক প্রশ্ন এসছে, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন শুনে আমরা আমাদের ফেসবুক গ্রুপে, তারপরে বিভিন্ন জায়গায় আমরা এটা প্রচার করেছিলাম, ইনস্টাগ্রামে। আচ্ছা, প্রথম প্রশ্ন আসছি বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে সালমান মিয়া। উনি প্রশ্ন করেছেন, হঠাৎ করে হারিয়ে গেলেন আবার ব্যাক করলেন, এই হারানোর কারণ কি? আমার ব্যক্তিগত কারণ, আমি প্রেগন্যান্সি টাইমটা একটু ব্রেক দিয়েছিলাম। এটা আসলে হারানো না, এটা একটু বিরতি নেওয়া। বেবি হওয়ার পর সবকিছু গুছিয়ে এখন আবার সুন্দর করে কাজে ব্যাক করেছে, এই তো। উনি বলেছেন যে আপনি আপনার জীবনে সবচেয়ে মূল্যবান কি হারিয়েছেন এখন পর্যন্ত, এরকম কোনো না, কিছু? আমি কিছু হারাইনি আলহামদুলিল্লাহ। আমি অনেক পেয়েছি, আমি হারাইনি। ওকে, 10 মাইল দিনাজপুর থেকে আরফিন নিলয়, উনি প্রশ্ন করেছেন, নায়িকারা মিডিয়াতে এসেই কিছুদিন পরে প্রোডিউসার, নায়ক বা পরিচালকের প্রেমে পড়ে, এই প্রেমের কারণ কি? এটা হচ্ছে মানে এটা আসলে যদি সত্যি সত্যি প্রেমে পড়ে, সেটা তো আসলে প্রেম তো মানুষ পড়ে যায় প্রেমে। আচ্ছা, কারণ আসলে এত কিছু যাচ্ছে, মানে কারোর সাথে রেগুলার উঠা বসা, কথা বলতে হয়, কথা বলতে বলতে ভালো লাগা একটা কাজ করে, সো ওই জায়গাটা থেকে হয়তো প্রেমে পড়ে যায়। আলী কদম বান্দরবান থেকে রোমা মাইতি, সমুদ্রের কথা বললেন কিন্তু আমার পাহাড় থেকে প্রশ্ন এসছে। আপনার দীর্ঘ ক্যারিয়ারে মাত্র 2টি সিনেমা করেছেন, এরপরে আপনাকে সেভাবে বড় পর্দায় পাওয়া যায়নি, এর কারণ আসলে কি? অন্যদের মতো বলবেন স্ক্রিপ্ট পছন্দ হয়নি, আমি নিজেই আসলে চাইনি, নাকি ভালো লাগেনি, বা নাটকই বেশি ভালো লেগেছে? আসল কারণটা কি? অন্যদের মতো কে কি বলেছে সেটা দ্যাটস নট মাই হেডেক, বা আমি জানি না, জানতে চাইও না। বাট আমি আসলে যে টাইমটা আসলে ফিল্ম করেছি ওই সময় আমি অনেক বেশি ছোট ছিলাম, আর টু বি ভেরি অনেস্ট আমি ইন্টারেস্টেড ছিলাম না। বাট এখন যখন সময়ের সাথে সাথে অনেক ভালো ভালো মুভি হচ্ছে, সো এখন আমাকে ইনশাল্লাহ ইন ফিউচারে দেখা যাবে। ইনফ্যাক্ট আমার অলরেডি একটা কাজ হয়েছে, যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, সেটা আমি পারমিশন পেলে আমি ডেফিনেটলি শেয়ার করব। গ্যান্ডারিয়া পুরান ঢাকা থেকে আলিফ খান প্রশ্ন করেছেন, আগের মতো আপনি আর পরিবারকে সময় দিতে পারেন না, এতে করে কি আপনার, মানে উনি বলেছে, উনি হয়তো আপনাকে পাননি, আমি জানি না, এবং নিজ এলাকায় কখনো আসলে এখানকার অনেককে আপনি পথে দেখা হলে চিনতে পারেন না, কাছের মানুষ থেকে দূরে যাওয়ার কারণ কি? পরিবার, কাজ সবকিছু মিলিয়ে আসলে কিভাবে মেনটেন করেন আপনি, করা উচিত? ফার্স্ট অফ অল, আই এম ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। আমি কখনোই ফ্যামিলি থেকে দূরে না, আর আমার ফার্স্ট প্রায়োরিটি সব সময় আমার ফ্যামিলি ছিল, ফ্যামিলি আছে, এখন তো আরো বেশি। আচ্ছা, উনি হয়তো একটু রাগ থেকে বলেছে, হয়তো পুরান ঢাকায় গেলে আপনি কখনো? পুরান ঢাকায় এত তো আমি ডিটেইলে বলবো না, আমি পুরান ঢাকায় যাই কি যাই না বা কি, বাট ছোট থেকে যেমন আমাকে সবাই, আমি যদিও পুরান ঢাকায় বড় হয়েছি, বাট আমাকে ওইভাবে কেউ, অনেক মানুষকেই চিনি না, বাট আমাকে সবাই চিনে, কারণ আমি ওইভাবে মানে থাকে না, একটু ঘর কোণে টাইপের মেয়ে ছিলাম, যে আমি স্কুল, কলেজ, বাসা, কোচিং, কাজ, বাসা, এরকম আর কি।
এর থেকে বেশি আমি খুব বেশি মানুষের সাথে মিশতাম না, বাট হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার্স যারা আমার কাজিন, মামা, খালা, চাচা, ফুপি, এদের সাথে আমার খুব ভালো বন্ডিংস। বিনোদপুর রাজশাহী সদর থেকে আনিকা বিনতে লায়লা তিনি প্রশ্ন করেছেন, আপনার স্টুডেন্ট লাইফে কোনটা বেশি ভালো লাগতো, বই পড়তে নাকি প্রেমে পড়তে? দুইটার একটাও না। বই পড়তে তো ভালো লাগতোই না, প্রেম তো প্রেমের সময়ই ছিল না, কারণ লেখাপড়া কাজ দুইটা নিয়ে আসলে ব্যস্ত থাকা। আর কি ভালো লাগতো, আমার সাজুগুজু করতো অনেক ভালো লাগতো। আচ্ছা, ওকে, উনি আরেকটু জুড়ে দিয়েছেন, শিশু শিল্পী হিসেবে শুরু করে এখন নায়িকা, এই জার্নিতে আপনার টার্নিং পয়েন্ট মানে কোনটা ছিল বা কোন কাজটা আপনাকে এই জার্নিতে এগিয়ে রেখেছে? উনি বলছে একটু বলবেন, আমিও একটা এরকম টার্নিং পয়েন্ট খুঁজতে চাই। আমার নাচ আমার টার্নিং পয়েন্ট, আমি এটা বলবো, কারণ আমি নাচ থেকে আমার আসলে কখনো কোনো প্ল্যান ছিল না আমি মিডিয়াতে কাজ করবো। আমার বাবা সবসময় চেয়েছে আমি ডক্টর হই, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সের ম্যাক্সিমাম সবাই ডক্টর। বাট নাচ থেকে হয় না ওই যে সাজুগুজু ভালো লাগতো, নাচ করতে করতে আস্তে আস্তে টিভিসির অফার পাওয়া, নাটকের অফার পাওয়া, ওটা থেকেই আসলে আমার কাজ করা। বরিশাল সদর থেকে লায়লা বানু উনি প্রশ্ন করেছেন, নায়িকা নাকি ক্যারেক্টার আর্টিস্ট কোনটা আসলে বেশি? একজন ভালো অভিনেত্রী আমি বলবো, নায়িকাও না, ক্যারেক্টার আর্টিস্টও বলবো না, আমি বলবো যে একজন ভালো অভিনেত্রী। আপনি তো অনেক নাটক করেছেন, কেউ কি কখনো আপনাকে বলেছেন নাটক কম করো? প্রিয় বলছি না, নাটক কম করো প্রিয়। আচ্ছা, নাটক কম করো প্রিয়, কিংবা কেউ বলেছে পার্সোনাল লাইফে আমার সঙ্গে নাটক করতে এসো? হ্যাঁ, এটা আসলে মানুষ রাগের মাথায় বলে, তো যখন বলে তখন ডেফিনেটলি মেজাজ খারাপ লেগেছে, কিন্তু তখন আমার আবার একটা খুব ফানি অ্যান্সারও ছিল যে মানুষটা সবসময় অ্যাক্টিং করে, নাটক করে, সে রিয়েল লাইফে কি নাটক করবে। ওকে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের যারা রেগুলার দর্শক টক মিষ্টি ঝালের আপনার ভক্তরা আজকে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমার ভক্তদের উদ্দেশ্যে বলবো, সবাই সবসময় আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন, এটাই। আর থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়া, তোমাকে থ্যাংক ইউ সো মাচ বাংলাভিশনকে ফর টক মিষ্টি ঝালে আমাকে আনার জন্য। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে দারুণ সময় কাটলো। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন অতিথি নিয়ে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।